শুভ সকালবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খাবার দিতে মানুষ হিসেবে এখনো উপস্থিত আছেন আমাদের স্টেশন অফিসার জনাব মীর মোহাম্মদ মারুফ সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার ব্র্যাক 39 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোচিত সভা থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে আছি যে মারুফ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই কুমিল্লাতে আপনি স্টেশন অফিসার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সামাজিক পড়াতে আপনার সঙ্গে আছি জনাব মারুফ সাহেব। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো যে কথাটা বলছিলেন যে কুমিল্লাতে আমি এখানে জয়েন করেছি 2021 সালের 2 সেপ্টেম্বর, 3 বছর 3.5 বছর হলো। তো বিশেষ করে আমি সর্বপ্রথম নিজেকে গর্ব বোধ করি যে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একজন সদস্য হিসেবে যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় যে আমি মানুষের কাছে আমার কাছে মনে হয় সবচাইতে কাছ থেকে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি। আর তারপরে আরেকটা কৃতজ্ঞতা মনে আল্লাহ তাআলার কাছে যে আমি কুমিল্লা সদর দক্ষিণে চরবাজার ফায়ার স্টেশনে কাজ করার সুযোগটা পেয়েছি। কেননা বাংলাদেশের টপমোস্ট কয়েকটা আমাদের যে টপ রেটের যে ফায়ার স্টেশনগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই কুমিল্লা চরবাজার ফায়ার স্টেশন। কারণ আমরা একদম হাইওয়ে রাস্তার পাশে এবং বাংলাদেশের সবচেয়ে বিজি রুট যেটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটার পাশে আমরা অবস্থিত এবং প্রতিনিয়ত আমাদের লোকজনকে কিন্তু আপনার অ্যাক্সিডেন্টের সাথে মোকাবেলা করতে প্রায় অন্যবারে বলতে পারেন যে পার ডে আমরা কোনো না কোনো দুর্ঘটনার সাথে আমরা জড়িত থাকি আমাদের সেখান থেকে। জনাব মারুফ সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। অশান্ত দার্শন যে আসিন বলে গেছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমার কাছে শিক্ষিত মাতা, আমি তোমার কাছে শিক্ষিত জাতির। সর্বপ্রথম আপনি এক গর্বদারী মাকে আমি সেলুট জানাচ্ছি। আপনার মতো স্মার্ট ছেলে আমরা পেয়েছি আমাদের কুমিল্লার মধ্যে, এটা আমাদের বিশেষ একটা অবদান। এবং রাশিদার 2 নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানবকে একটি মহত্ব না, আপনি কিন্তু একটা মানব ধরে বলে আছে। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি হাউ টু অ্যাকশন ইন ফায়ার সার্ভিস, ইন ইউর এনি লাইফ। এই ঝুঁকিপূর্ণ যে চ্যালেঞ্জিং জবটা আপনার যে করছেন, এটা কি আপনার এমএলএ ছিল নাকি কারো অনুপ্রেরণা উৎসত আপনি এটা নিয়েছেন বা নিজস্ব ইন্টারভিউ দিয়ে, মানে এই জিনিসটা আমি আপনার কাছে জানতে চাই কেন দিস দ্য চ্যালেঞ্জিং জব। সত্যি কথা বলতে গেলে কি আসলে আমি যে ইচ্ছাকৃতভাবে বা শুরু থেকে এত অনুপ্রেরণা নিয়ে এখানে এসেছিলাম ব্যাপারটা কেমন। আমার ইচ্ছে ছিল আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো ওতে আমার ইচ্ছে ছিল হচ্ছে যে আমি বিসিএস ক্যাডার হবো বা কোনো ব্যাংকার হবো। তো যাই হোক যে কোনোভাবে আমার এই জায়গায় আল্লাহ তাআলা এখানে আমাকে নিয়ে এসেছে। যখন এই ডিপার্টমেন্টে যখন থেকে আমি ঢুকেছি, আমি এখানে আসার আগে ফায়ার সার্ভিস সম্পর্কে এত কিছু জানতাম, খুব ইজিলি ধারণা ছিল ফায়ার সার্ভিস সম্পর্কে। ঢোকার পরে যখন ফায়ার সার্ভিসের অ্যাক্টিভিটিসগুলো আমি দেখলাম বা এখানে এসে জানলাম তখন আসলে এখান থেকে বের হওয়ার আর চিন্তা কখনো করি। কারণ এখানে একটা মায়ে পড়ে গেছে আমি এখানে আমার নিজের সর্বোচ্চতা দিয়ে আমি মানুষের উপকার করতে পারতেছি, মানুষের পাশে থাকতে পারতেছি। এবং সবচেয়ে বড় কথা এখানে হয়তো আমার অত বেশি সচ্ছলতা না থাকতে পারে, বাট আমি মানুষের ভালোবাসায় শিখতে এবং মানুষের থেকে যেটা পাই ঠিক আছে এটাতে যখন আমি মানুষের দৌড় এগিয়ে দাঁড়াই, মানুষের দু চোখে পানি জ্বলছে, মানুষ তার নিজের ঘর থেকে সে পালাচ্ছে আর আমরা তার ঘরে ঢুকছি, এটার যে একটা অনুভূতি এটা বলে রাখতে করতে হবে, এটা বারবার আমাকে ইন্সপিরেশন। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একজন সমানধর্ম স্টুডেন্টকে পেয়েছি। আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ইংলিশে। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জার্নালিস্ট করে মাস্টার্স করেছি আমি MBA। আমার ম্যাথস সাবজেক্ট হচ্ছে জার্নালিস্ট। তো আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি মানুষের যে চ্যালেঞ্জিং যে জবটা আপনি পেয়েছেন, সেই সুবাদে আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি টেবিল অফিসের মাধ্যমে, সেটা হচ্ছে হাউ টু অ্যাকশন টু অপারেশন। কীভাবে আপনারা অপারেশনটা অ্যাকশনটা তৈরি করেন এবং কীভাবে সেটাকে নিভানোর চেষ্টা করেন বা যে দুর্ঘটনা হয় এটাকে কীভাবে আপনারা সেবা দিয়ে থাকেন, এই কথাটা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। আমাদের ফায়ার সার্ভিসের আমাদের রিয়াকশন টাইম হচ্ছে উইদিন 30 সেকেন্ডস। আমাদের এই মুহূর্তে যদি আপনার যে কোনো ইনসিডেন্ট শুরু হয় তো 30 সেকেন্ডসের মধ্যে আমাদের রিয়াকশন করতে হবে। আপনার 24 আওয়ার্স 24 ঘন্টা আমাদের সেন্ট্রাল রেডি থাকে। তো কাজই হচ্ছে সে ফোন রিসিভ করবে, রিসিভ করার সঙ্গে সঙ্গে সে আগে একটা লোকেশনটা নেওয়ার পরে সে আমাদের ফায়ার বেলটা বাজিয়ে দেবে। যখনই ফায়ার বেল দেবে তখন থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের গাড়ি আউট হয়ে যাবে। এর মাঝে আমি যদি কোনো কারণে ফেল হই সেটা
ফুল লাইব্রেরি আমার চলে আসবে, আমার জন্য গাড়ি ওয়েট করবে, গাড়ি চলে যাবে। ঠিক আমার মতন আমার ওয়ার্কার্স আদার্সে আমাদের সহকর্মী যারা আছে, এরা কেউ যদি মিস করে তার বিরুদ্ধে সেটা পরবর্তী অ্যাকশন হবে। তো সাধারণত আমাদের লোকজন এই ধরনের মিস্টেক করে না, মিস করে না, এরা খুবই তাদের ডিউটির ব্যাপারে সচেতন। আর এটা ইউজ টু হয়ে গেছে তারা, এই কাজ করতে করতে তারা মানে সর্বদাই সচেতন থাকে। 30 সেকেন্ডের মধ্যে আমরা এখান থেকে বের হয়ে যাই। এখন বের হওয়ার পরে হচ্ছে রাস্তাতে তো আমরা সব জায়গাতে একই ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই না। কোথাও রাস্তা হচ্ছে আঁকা বাঁকা থাকে, কোথাও জ্যাম থাকে, যার কারণে হয়তো পথিমধ্যে আমাদের কখনো পৌঁছাতে লেট হয়ে যায়। কিন্তু অনেকের ধারণা অনেকে হচ্ছে বলে ফোন দিলে ফায়ার সার্ভিস হচ্ছে আসতে লেট করছে। আসলে ফায়ার সার্ভিস লেট করার কোনো সুযোগই নেই, কারণ আমাদের লোক অল টাইম রেডি আছে, তারা অল টাইম রেডি থাকে। আমরা যে অবস্থায় থাকি না কেন ওই অবস্থাতে আমরা কিন্তু টার্নআউটে গাড়িতে উঠে যাই, তারপর গাড়িতে উঠে গিয়ে আমরা হচ্ছে আমাদের ডিউটিগুলো করতে শুরু করি। Mr. Maruf, I given to thanks for your side because you are the station officer. I like to very much, especially for the topic. Next question, how to action in fire service to support the people. You told me this 30 second. If that any action, if that stay in the office, which is the challenging record in Kumilla, as like it give the sample example two or three. The example challenging হয়েছে Kumilla মধ্যে। আচ্ছা, চ্যালেঞ্জিং এখানে আসলে বলতে গেলে আমি বলে শেষ করতে পারবো না। অনেকগুলো আমি আপনাকে শুরুতেই বলেছিলাম যেমনটি যে এটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফায়ার স্টেশনের মধ্যে একটা চড়া। তো তারপরেও বিশেষভাবে যদি বলতে চাই, আমি আপনাকে একটি বলি, একটি দুর্ঘটনা এবং একটি অগ্নিকাণ্ডের ঘটনা যদি বলি। তো এটা ছিল সম্ভবত 2022 বা 23 সালের ঘটনা, যখন আপনার হচ্ছে ওই আমাদের সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলের বাচ্চাদের জন্য একটা গোল্ড কাপ প্রতিযোগিতা, বঙ্গবন্ধু গোল্ড কাপ নামে প্রতিযোগিতা হয়েছে। সেই প্রতিযোগিতা খেলার জন্য আপনার হচ্ছে স্কুলের বাচ্চারা তারা চলে আসতেছিল আপনার একটা পিক আপ গাড়িতে করে। আর জায়গাটা ছিল আমার যতটুকু মনে পড়ে, এটা হচ্ছে ওই আমাদের যে কিশোর ফ্যাক্টরিটা আছে এটা পার হয়েছে, দুর্গানন পার হয়েছে জায়গাটা, ওইখানটাতে বাটপাড়া জায়গাটা, ওইখানটাতে বাটপাড়া। তো ওইখান থেকে ওই উল্টা পথে হচ্ছে আপনার ওই পিক আপটা স্কুলের বাচ্চাদেরকে বহন করে নিয়ে আসতেছিল। আর পাশাপাশি একটা কাভার্ড ভ্যান হচ্ছে যেটা চট্টগ্রামের দিকে যাচ্ছে। তো ওইখানে আপনার বাটপাড়া জায়গাটাতে ওই কাভার্ড ভ্যানটা সরাসরি পিক আপের উপর উঠে যায় এবং ওই পুরো পিক আপটা ভর্তি ছিল হচ্ছে স্কুলের বাচ্চারা যারা ফুটবল খেলার জন্য আসতেছিল। তো আমরা যখন সংবাদ পাই, সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছানোর পরে দেখতে পাই যে পুরো পিক আপটা হচ্ছে রাস্তা থেকে কাভার্ড ভ্যানটা রাস্তা থেকে নিচে পড়ে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে হচ্ছে ফুল পিক আপটা, এবং পিক আপটা একদম একটা গাড়ি, এটা মানে বোঝার কোনো স্কোপ ছিল না, ফুল গাড়িটা রোড ওজনের কারণে একদম স্ট্যাচ হয়ে গেছে, এবং ওই পিক আপের নিচে হচ্ছে মানুষ। এবং সেখানে আমরা প্রায় মানে 6 জনকে আমরা উদ্ধার করলাম অন স্পট থেকে। তো আমরা যখন উদ্ধার করছি সবাই জীবিত ছিল, যাই হোক আপনারা পেয়েছেন সেখানে মনে 3 জন মারাও গেছিল পরবর্তীতে। তো আমরা যখন সেই ইনসিডেন্টে আমি যাওয়ার পরে মানে প্রথমে দেখতে পাই যেটা যে এটা আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, কারণ এত বাজেভাবে তারা আটকে গেছে যে আমরা যে গাড়ির নিচে জায়গাটাতে আমরা অবস্থান করবো সেটা আমরা পাচ্ছিলাম না, কেননা ওই কাভার্ড ভ্যানটা হচ্ছে রাস্তার পাশে একটা বৈদ্যুতিক খুঁটির সাথে ঝুঁকেছিল, যে কোনো মুহূর্তে ওটাও আবার মানে পড়ে যাওয়ার একটা স্কুল। যাই হোক ঘটনাস্থল তৎকালীন সময়ে আমাদের যে উপজেলা নির্বাহী অফিসার সুভাষিস স্যার ছিলেন, তিনিও অন স্পটে উপস্থিত ছিলেন। তো সুভাষিস স্যার আমাকে যাওয়ার পরে বললো যে আমার সাথে কি করা যায়। তখন আমি মোটামুটি আমার ম্যান পাওয়ার নিয়ে আমি প্রাথমিকভাবে ওই কাভার্ড ভ্যানটা যাতে আর কারো উপরে না পড়ে ওইটাকে আমাদের যে র্যামজ্যাক ছিল সেটাতে আমরা গাড়িটাকে উঁচু করে ধরে রাখি। কিন্তু আমাদের যে ডিভাইস এটা এত বড় গাড়িকে আমরা তুলে ফেলতে পারবো না, জাস্ট জায়গায় রাখতে পারবো। তো আমরা ওটাকে জায়গায় রাখার পরে তারপর আমরা বারবার এক্সপেক্ট করতেছিলাম যে পুলিশের কাছ থেকে যে আমাদের র্যাকার ভ্যানটা আসুক, কারণ উপর থেকে যদি কাভার্ড ভ্যানটা সরাইতে পারি তাহলে আমরা নিচ থেকে বের করতে পারবো। তো র্যাকার ভ্যান আস্তে আস্তে ইউনোসার খুব চেষ্টা করে ওই পাশে যে কিশোয়ান ছিল, কিশোয়ান থেকে একটা র্যাকার নিয়ে এসেছিল, কিন্তু সেটা দিয়ে পারতেছিল না, গাড়িটা অধিক ওজন হওয়ার কারণে। ততক্ষণে বাসের থেকে পুলিশের র্যাকার আস্তে আমরা মাটি খুঁড়ে সেই কাভার্ড ভ্যানের নিচে আমাদের লোককে ঢুকে দিয়ে তারা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে গিয়ে হচ্ছে পিকআপের থেকে লোক একের পর এক বের করতে শুরু করে। পাশাপাশি আমি আমাদের পাশে আমাদের জেলাতে সহকারী পরিচালক স্যার ছিল, স্যারের মানে সহযোগিতা নেই এবং স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা কিন্তু আবার এই পাশ থেকে আমাদের কুমিল্লা ফায়ার স্টেশন এবং ওই পাশ থেকে চট্টগ্রাম আরও 2টি স্টেশন আমাদের সহযোগিতা করার জন্য আসে। তো আল্লাহর মধ্যে তারা আস্তে মোটামুটি আমরা 5 জনকে বের করে ফেলতে সক্ষম হই। আমরা ইউনুস স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই যে চ্যালেঞ্জিং যে আপনাকে যে পরামর্শটা দিয়েছে সেটার জন্য বিশেষ ধন্যবাদ।
তার সাথে প্রশাসন বিভাগ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, যেখান থেকে আপনি চ্যালেঞ্জিংভাবে আপনি এখান থেকে উদ্ধার করেছেন। তো সেটা আপনার টিম নিয়ে, তো আপনার পুরো টিম এবং আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, বিকজ দ্যাট ইজ দ্য আই থিঙ্ক দ্যাট ইজ দ্য অ্যাডভেঞ্চার জার্নি। নেক্সট কোশ্চেন, কোভিড ফাঁকে ফাঁকে টক শোতে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইউ নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে, এই কথাটা চ্যানেলে তুলে ধরবে। চায়ের ফাঁকে ফাঁকে টক শোতে আমি আপনাকে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম। এক্ষেত্রে আসলে বলতে চাই যে আমার মানে লাইফের পরবর্তী গোল, যেহেতু ফায়ার সার্ভিসের সাথে এখন মানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে অ্যাক্টিভিটিস, এটা আসলে আমাদের হৃদয়ে জড়ায় গেছে এবং আমাদের রক্তে মিশে গেছে। তো আমার পরবর্তী প্ল্যানিং হচ্ছে যে আমি সারা জীবন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাথে থাকতে চাই, দেশের মানুষের সেবা করতে চাই, যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় মানুষের পাশে থাকতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। এবং এটা এখন নট অনলি ফর এ অকুপেশন ফর মি, ঠিক আছে, দিস ইজ লাইক মাই ড্রিম ফর মি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে এসে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনে আছে পবিত্র ঈদুল আজহা। তো আজহা উপলক্ষে কি আপনি কি ছুটি পাচ্ছেন কিনা, বা আপনাদের টিম কতটুকু থাকবে, সেই জিনিসটা একটু জানালে সবচেয়ে আমি খুশি হবো, যাতে ওয়াকানেন্সের সাথে সাথে অ্যাকশনে একটা দিতে পারে। দেশের আসলে যখন বড় বড় কোনো আপনার মানে উৎসব হয়, বিভিন্ন ঈদ বা বড় বড় কোনো ফেস্টিভ্যালগুলো আসে, তখন যেখানে সবাই হচ্ছে বাড়িতে ছুটে যায় যে নিরাপদভাবে তাদের উৎসব পালন করার জন্য, তখন যারা থাকা শহরটা থেকে যায় সেই শহরের নিরাপত্তা দায়িত্ব থাকতে হয় আমাদের। আমরা তখন হচ্ছে মানে সেই নিরাপত্তা, তো আমরা আসলে আমাদের প্রফেশনটা এরকম, সবসময় আমরা ঈদের ছুটিতে যেতে পারি না। আমরা বছরে হয়তো একবার হতে সম্ভব হয় আমাদের একটা ঈদের ছুটিতে যেতে। তো গত ঈদে যাইতে পারি নাই, তো এবার ইচ্ছা আছে যে হয়তো এবার আমি যেতে পারবো আর কি। আমি যেতে পারলে হচ্ছে আমার যে সেক্রেটারি চার্জ থাকবে উনি আবার একটা পরে যাবে, উনি যেতে পারবেন না বেবিতে। আমাদের ছুটির সিস্টেমটাই হচ্ছে এরকম। আর আমাদের যে পপুলেশন থাকে সবসময় দুর্যোগ মানে দুর্ঘটনার জন্য মোকাবেলা করার জন্য আমাদের যে লোকগুলো আমাদের দরকার সেগুলো সবসময় আমাদের রিজার্ভ থাকে। আমাদের সব লোক একসঙ্গে ছুটি পায় না, অনলি 30% লোক আমরা মানে ঈদের ছুটি দিতে পারি, আর বাকি যে আমাদের 70% লোক থাকে এরা অপারেশনের জন্য রেডি। ধন্যবাদ। জনাব মীর মোহাম্মদ হোসেন মারুফ সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। কোভিড ফাঁকে ফাঁকে টক শোতে আপনি যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই পর্যন্ত কি আপনি আপনার অফিসে টিভি চ্যানেলে কোনো সাক্ষাৎকার দিয়েছেন কিনা, এই কথাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। না, এর আগে আসলে আমাদের অফিসে কেউ আসে না আমাদের থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসলে মানে ফায়ার সার্ভিস মানুষের জন্য, মানুষের বাসায় কাজ করে, তবুও কেন জানে আমাদের প্রতি মানুষের মানে আসলে ওই আগ্রহটা কম, যেটা হচ্ছে অন্য কেউ বললে হয়তো হয়ে যেত। ঠিক আছে, কারণ প্রতিনিয়ত আমি আপনাকে শুধু আমাদের শুধু অফিসে আসে না, শুধু এটাই না, এই যে প্রতিনিয়ত আমরা এত অ্যাক্সিডেন্টের কাজ করি, এখানে সচরাচর আমি দেখি না যে মানে কোনো প্রেস মিডিয়া এসে তারা এগুলো কাভারেজ করে। কারণ আপনার যেগুলো আমরা দেখি যে প্রতিদিনই কিন্তু বিভিন্ন চ্যানেলগুলোতে আমরা দেখি যে রাজশাহী তমুক জায়গাতে অ্যাক্সিডেন্টে একজন নিহত, দুইজন আহত, ওই ময়মনসিংহে আহত, ওই রূপগুলোতে। বাট এটা এত ব্যস্ত রোড, এখানে প্রতিদিনই আমরা এরকম আহত নিহত উদ্ধার করছি, বাট টিভি চ্যানেলে এগুলো কোনো কাভারেজ আমরা পাই না। আপনি যে চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ, নিঃসন্দেহে এটা একটা মানে নিউ এক্সপিরিয়েন্স ফর মি, আসলে নতুন এক্সপিরিয়েন্স বলবো এটাই না, সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি এখানে কথা বলতে পেরে, ঠিক আছে, আপনার সাথে কথা বলতে পারি, সত্যি অনেক আনন্দিত। ঠিক আছে, I pray to God Almighty, to Allah, you success in life day by day, inshallah. And next festival is the Idul Adha. I given this side especially for thanks for Idul Adha, Eid Mubarak. আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আর আমাদের এখানে আসার জন্য। তো আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের সাক্ষাৎকারটি দেখে নেবেন। আমাদের চ্যালেঞ্জিং অফিসার, স্টেশন অফিসার জনাব মীর আহমেদ মারুফ সাহেবের আমরা ওনার কামনা করি এবং ঈদ মোবারক ওনাদেরকে জানিয়ে দিলাম। চলুন আমরা সবাই মিলে লাল সবুজের পতাকাকে সামনে রেখে আমাদের বাংলাদেশকে আবারও আমরা দুর্নীতিমুক্ত এবং স্বাধীনমুক্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 17টা গোল আছে, হ্যাঁ, এসডিজি গোল যেটা আছে, তো এসডিজি গোলের লক্ষ্যমাত্রাকে বাস্তব করার জন্য এটাকে আমরা সবাই মিলে একত্রে কাজ করলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যার পাশাপাশি টক শো দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।